জুলাই শহীদ বাবার পাশে দাফন হলো লামিয়ার, ধর্ষকদের কঠোর শাস্তির দাবি স্বজনদের, পরিবারের পাশে রিজভি সার্জিস। নির্বাচনের রোডম্যাপ না দেওয়ার কারণে বিভ্রান্ত হচ্ছে মানুষ, অভিযোগ আমির খসরুর। ডিসেম্বরের আগে নির্বাচন সম্ভব মনে করেন আন্দালিব পার্থ। ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণের মেয়র ঘোষণা করে নির্বাচন কমিশনের গেজেট প্রকাশ। দেখছেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠানে যোগদান শেষে ঢাকায় ফিরেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বাংলাদেশ সময় রবিবার দুপুর 1টার দিকে তিনি ইতালির রাজধানী রোম ত্যাগ করেন। গতরাত 3টায় তাকে বহনকারী ফ্লাইট ঢাকায় অবতরণ করে। গত শনিবার পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয়। বিশ্ব নেতাদের সঙ্গে ডক্টর ইউনূসও পোপের শেষকৃত্যে যোগ দেন। এর আগে শুক্রবার তিনি কাতারের দোহা থেকে রোমে যান। পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়া শেষে শনিবার ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন ক্যাথলিক চার্চের শীর্ষস্থানীয় 2 নেতা কার্ডিনাল সিলভানো মারিয়া তোমাসি এবং কার্ডিনাল জ্যাকব কুভাকার্ড। 2 কার্ডিনাল পোপ ফ্রান্সিসের আজীবন দারিদ্র্য বিমোচন এবং প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম, যুদ্ধ এবং পারমাণবিক অস্ত্রবিহীন পৃথিবীর স্বপ্নের কথা স্মরণ করেন। তারা ডক্টর ইউনূসের কাজের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। তাকে পোপের ঘনিষ্ঠ বন্ধু হিসেবে উল্লেখ করে দারিদ্র্যের বিরুদ্ধে সংগ্রামে জীবন উৎসর্গ করার জন্য ধন্যবাদ জানান। জুলাই আন্দোলনে শহীদ বাবার কবরের পাশে দাফন করা হলো লামিয়াকে। বাবা জসিমউদ্দিন জুলাইয়ের গণ অভ্যুত্থানে ঢাকায় শহীদ হন। পটুয়াখালীতে বাবার কবর জিয়ারত করে ফেরার পথে ধর্ষণের শিকার হয়ে আত্মহত্যার পথ বেছে নেয় লামিয়া। এ ঘটনায় ধর্ষকদের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন স্বজনরা। বিচারের দাবিতে সরব বিএনপি, জাতীয় নাগরিক পার্টি, এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দল। রিপোর্ট ফরুক বাবুর। রবিবার রাত 8টার দিকে পটুয়াখালী পাঙ্গাসিয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয় মাঠে জানাজা সম্পন্ন হয় লামিয়ার। জানাজায় অংশ নেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সংগঠক সার্জিস আলম সহ স্থানীয় প্রশাসন এবং এলাকাবাসী। পরে নিজ বাড়ির উঠানে বাবার কবরের পাশে লামিয়ার দাফন সম্পন্ন হয়। জানাজা শেষে অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেন, বিচার বিলম্ব হলে জাতি সংকটে পড়ে। একজন মানুষ সমাজে কারো দ্বারা উৎপীড়িত হলে, নির্যাতিত হলে, সে যদি বিচার প্রার্থী হয়, সেই বিচারের প্রক্রিয়া কেন বিলম্বিত হবে? এটা আজকে গোটা জাতির প্রশ্ন, এটা আজকে সাধারণ মানুষের প্রশ্ন। লামিয়ার তার যে পৃথিবী থেকে চলে যাওয়া, তার এই যে মৃত্যু, এর মধ্যে দিয়ে গোটা জাতির সামনে একটা বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। এদিকে অপরাধীদের প্রকাশ্যে ফাঁসির দাবি জানিয়েছেন এনসিপির মুখ্য সংগঠক সার্জিস আলম। যে 90 দিনের যে সময়, তার মধ্যে আমরা তাদের মৃত্যুদণ্ড দেখতে চাই, এবং এই মৃত্যুদণ্ড যদি প্রকাশ্যে আমাদের সামনে নাও দেওয়া হয়, তাহলে তাদের ওই মৃত্যুদণ্ড দেওয়ার যে চিত্র, সেই ছবি এবং ভিডিও পুরো পৃথিবীর সামনে আসা দরকার। তাহলে আগামীতে আর কোনো নরপিশাচ, যাদের কারণে আমরা আমাদের বোন আসিয়া লামিয়াদেরকে হারিয়েছি, তারা এই বাংলাদেশে আর জন্ম নেবে না। জুলাই আন্দোলনে পুলিশের গুলিতে শহীদ জসিমউদ্দিনের মেয়ে লামিয়া 9 মাস পর তার কবর জিয়ারত শেষে ফেরার পথে সংঘবদ্ধ ধর্ষণের শিকার হন লামিয়া। ধর্ষণের শিকার হয়ে মানসিকভাবে ভেঙে পড়েন 17 বছরের শিক্ষার্থী লামিয়া। চিকিৎসার জন্য তাকে আনা হয় ঢাকায়, কিন্তু মানসিক চাপ, হতাশা থেকে শনিবার রাতে আত্মহত্যা করেন। রবিবার সকালে লামিয়ার মরদেহ আনা হয় সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে। ময়নাতদন্ত শেষে হস্তান্তর করা হয় পরিবারের কাছে। স্বজনদের অভিযোগ, মামলা হলেও আসামিদের ধরতে গড়িমসি করে পুলিশ। সমস্যা বলতে মেয়েটা আগে থেকে একটু এটা ধর্ষণের শিকার হয়েছে, যার কারণে মেয়েটা আর কি ডিপ্রেশনে ছিল, এই জন্য আর কি হয়তো বা এই পথ বেছে নিয়েছে। পরীক্ষা সামনে, আর একটা বোন আছে মাদ্রাসা পড়ে, 1 মাসের ছুটি নিয়ে বাড়ি যাবে, কালকে রাত্রি যাইব। আমার আব্বুর সাথে কথা বলছে, শুনছেন না? এই তো শেষ কথা, এই তরিকে আবার লামিয়ার ধর্ষকদের বিচারের দাবিতে হাসপাতালের সামনে মানববন্ধন করেন জুলাই আন্দোলনে শহীদ পরিবারের সদস্যরা। গোটা পরিস্থিতিতে তারা ক্ষোভ ঝাড়েন অন্তর্বর্তী সরকারের ওপর। আমাদের শহীদের মেয়েকে কেমন করে তারা করে
হত্যা নির্যাতিত করে তারা এই আত্মহত্যার জন্য তারা এগিয়ে দিয়েছে, যা একটা ছোট্ট মেয়ে নিতে পারে নাই, যার কারণে আজকে আমরা এখানে দাঁড়িয়েছি। এই অমানবিক হত্যার একটা বিচার হওয়া উচিত। আমরা দেখতেছি যে আমাদের শহীদ পরিবারের প্রতি তেমন একটা দৃষ্টি দেওয়া হচ্ছে না, আমরা নির্যাতিত হচ্ছি, আমরা নিরাপত্তাহীনতায় ভুগতেছি। আমরা জীবন দিয়ে গেছি, দিয়েই যাবো, অত্যাচার ভোগ করছি, অত্যাচারই ভোগ করবো, আমরা কি বিচার আজও পাবো না? ধর্ষণের সাথে যারা জড়িত আছে তাদেরকে গুরুত্বপূর্ণ গ্রেফতার করতে হবে এবং তাদেরকে আইনের আওতায় আনতে হবে এবং তাদেরকে ফাঁসির কাছে ঝুলিয়ে বিচার করতে হবে। ফররুখ বাবু, বাংলা ভিশন, ঢাকা। সরকার নির্বাচনের রোডম্যাপ না দেওয়ার কারণে দেশের মানুষ নির্বাচনের বিষয়ে বিভ্রান্ত হচ্ছে, তাই দ্রুত নির্বাচনের দিনক্ষণ প্রকাশের আহ্বান জানিয়েছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। এদিকে ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচনের কথা বলে নির্বাচনকে অনিশ্চয়তার দিকে ঠেলে না দেওয়ার আহ্বান জানিয়েছে বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপি চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ। বিস্তারিত মোবাশির আহমেদের রিপোর্টে। দেশে চলমান রাজনৈতিক পরিস্থিতিতে নির্বাচন কেন্দ্রিক সমস্যা দূরীকরণ ও সংস্কার বিষয়ে আলোচনা করতে রবিবার বিকেলে গুলশানে বিএনপির চেয়ারপারসন কার্যালয়ে দলটির লিয়াজো কমিটির সাথে বৈঠকে বসে বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপি। বৈঠক শেষে বিজেপি চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ বলেন, প্রস্তাবিত সংস্কার বিষয়ে ঐক্যমত্যের ভিত্তিতে ডিসেম্বরের আগেই দেশে নির্বাচন করা সম্ভব। সংস্কারের নাম বলে নির্বাচনকে যদি পেছানো যায় এবং একটা সরকার, একটা দায়িত্বশীল সরকার যখন বলে ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন হবে, এই ধরনের আনসার্টেনিটি থেকে দেশকে কোনোদিনও একটা সরকার ঠেলে দিতে পারে না। একটা নির্বাচনী রোডম্যাপ কংক্রিট থাকতে হবে। আর প্রস্তাবিত যে সংস্কারগুলোতে রাজনৈতিক দলগুলো একমত হয়েছে সেগুলো জাতির কাছে তুলে ধরে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করার আহ্বান জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও লিয়াজু কমিটির প্রধান আমির খসরু মাহমুদ চৌধুরী। অলরেডি সবাই সাবমিট করে দিয়েছে, অনেকদিন সময় চলে গেছে, আলোচনা শেষ। আপনি এটার জন্য এক সপ্তাহ বেশি সময় লাগে না। কোথায় ঐক্যমত হয়েছে জাতিকে জানান, কোথায় ঐক্যমত হয়েছে জাতি জানুক, এবং ওই ঐক্যমতের ভিত্তিতে আমরা সনদ সই করে দিয়ে নির্বাচনের দিকে এগিয়ে যাই। খুব সহজ ব্যাপার, এর বাইরে যাওয়ার তো কোনো সুযোগ নাই। সুতরাং আজকে যে প্রেক্ষাপট, এই প্রেক্ষাপটে নির্বাচনী রোড ম্যাপ না দেওয়ার কারণে জনগণের মধ্যে যে সংশয় সৃষ্টি হচ্ছে, জনগণের মধ্যে যে প্রশ্নের উদ্রেক হচ্ছে, এটা গণতন্ত্রের, আগামী দিনের গণতন্ত্রের জন্য, নির্বাচনের প্রক্রিয়ার জন্য ভালো কিছু বয়ে আনবে না। দ্রুত নির্বাচনের ব্যবস্থা করে মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দেওয়ার আহ্বান জানান বিএনপির এই নেতা। মোবাশির আহমেদ, বাংলা ভিশন, ঢাকা। 21 আগস্ট গ্রেনেড হামলা মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ সব আসামির খালাসের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আপিল শুনানি 4 মে ঠিক করেছে আপিল বিভাগ। রবিবার আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মোহাম্মদ আশরাফুল ইসলামের নেতৃত্বাধীন আপিল বিভাগ এদিন ঠিক করেন। আদালতে আসামিদের পক্ষে ছিলেন অ্যাডভোকেট এস.এম. শাহজাহান ও মোহাম্মদ শিশির মনির। বহুল আলোচিত এই মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত তারেক রহমান ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ আসামিদের গত 12 জানুয়ারি খালাস দেন হাইকোর্ট। পর্যবেক্ষণে হাইকোর্ট জানান, মামলাগুলোর বিচারিক আদালতের রায় অবৈধ, কারণ তা অবৈধ উপায়ে দেওয়া হয়েছে। এ রায়ের বিরুদ্ধে লিভ টু আপিল করে রাষ্ট্রপক্ষ। 21 আগস্ট মামলায় লুৎফুজ্জামান বাবর সহ 19 জনকে মৃত্যুদণ্ড, তারেক রহমান সহ 19 জনকে যাবজ্জীবন এবং 11 জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছিলেন বিচারিক আদালত। আদালতের রায়ের 1 মাস পর ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করে গেজেট প্রকাশ করল নির্বাচন কমিশন। এর ফলে মেয়র হিসেবে দায়িত্ব নিতে তার আইনি বাধা কাটল। এদিকে ইশরাক হোসেনের মেয়র পদে দায়িত্ব গ্রহণের বিষয়ে বিএনপির অবস্থানও ইতিবাচক। এতে সম্মতি রয়েছে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানেরও। বিস্তারিত নাবিল জাহাঙ্গীরের রিপোর্টে। 2020 সালে অনুষ্ঠিত ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনের ফল বাতিল করে বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করে গত 27 মার্চ রায় দেয় আদালত। এর 1 মাসের মধ্যেই রবিবার ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করে গেজেট প্রকাশ করল নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনের সিনিয়র সদস্য সচিব আক্তার হোসেন স্বাক্ষরিত গেজেটে বলা হয়, 2020 সালে অনুষ্ঠিত ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে নৌকা প্রতীকে প্রার্থী ফজলে নূর তাপসকে নির্বাচিত করে দেয়া ঘোষণা বাতিল করে ধানের শীষ প্রতীকের প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে মেয়র হিসেবে ঘোষণা করা হলো। গেজেট ঘোষণার পর ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের মেয়র পদের দায়িত্ব নিতে আর বাধা রইল না। তার মেয়রের দায়িত্ব নেয়ার বিষয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও সম্মতি দিয়েছেন।
ইশরাক হোসেন সাহেব হচ্ছেন একজন তরুণ পপুলার লিডার অফ বাংলাদেশ। এখন কোর্ট জনগণের ভোটের অধিকারের পক্ষে রায় দিচ্ছে, এইটা যত দ্রুত কার্যকরী করা যায় এটাই উত্তম। তো এখন এই ইন্টারিম সরকার এখানে বাধাগ্রস্ত করবে, এটা তো ভালো চোখে কেউ দেখবে না। অনিয়ম, দুর্নীতি ও অগ্রহণযোগ্যতার অভিযোগে ঢাকা দক্ষিণ সিটির 2020 সালের নির্বাচন ও ফল বাতিল চেয়ে একই বছরের 3 মার্চ মামলা করেছিলেন মেয়র প্রার্থী ইশরাক হোসেন। তার বাবা সাদেক হোসেন খোকা ছিলেন অবিভক্ত ঢাকা সিটি কর্পোরেশনের সবশেষ মেয়র। নাবিল জাহাঙ্গীর, বাংলা ভিশন, ঢাকা। তদবির বাণিজ্যের অভিযোগে অন্তর্বর্তী সরকারের 2 উপদেষ্টা সাবেক এপিএস ও পিওর দুর্নীতির অভিযোগের অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। অভিযুক্ত 2 কর্মকর্তা দুর্নীতি তদন্তের দাবিতে গতকাল দুদক চেয়ারম্যানের সাথে দেখা করে 15 দিনের মধ্যে তাদেরকে গ্রেফতারের আলটিমেটাম দিয়েছেন যুব অধিকার পরিষদের নেতারা। রিপোর্ট ফারুক বাবুর। অন্তর্বর্তী সরকারের ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়ার, সাবেক এপিএস মোয়াজ্জেম হোসেন ও স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমের ব্যক্তিগত কর্মকর্তা তুহিন ফারাবির বিরুদ্ধে গণমাধ্যমে আসা শত কোটি টাকা তদবির বাণিজ্যের বিরুদ্ধে জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ করেছে বাংলাদেশ যুব অধিকার পরিষদ। পরে মার্চ টু দুদক কর্মসূচি নিয়ে দুদকের প্রধান কার্যালয়ের সামনে বিক্ষোভ করেন দলটির নেতাকর্মীরা। এ সময় সংগঠনটির সভাপতি, সাধারণ সম্পাদক সহ 6 সদস্যের প্রতিনিধি দল সংস্থাটির চেয়ারম্যান আব্দুল মোমেনের সাথে সাক্ষাৎ করে অভিযুক্তদের বিরুদ্ধে তদন্ত ও গ্রেফতারের আলটিমেটাম দেন। 15 দিনের মধ্যে যদি তাদের তদন্ত শেষ না করে গ্রেফতার না করে তাহলে আমরা কঠোর কর্মসূচি দিতে বাধ্য হব এবং সেই কর্মসূচি হবে প্রধান উপদেষ্টার কার্যালয় ঘেরাও। পরে দুদকের সংবাদ সম্মেলনে সংস্থাটির মহাপরিচালক জানান, গণমাধ্যমে আসা 2 উপদেষ্টার সাবেক কর্মকর্তাদের বিরুদ্ধে গোয়েন্দা কার্যক্রম শুরু হয়েছে। আমাদের দুর্নীতি দমন কমিশন আইন বিধিমালা অনুযায়ী যে প্রক্রিয়া অনুসরণ করে কার্যক্রম গ্রহণ করতে হয় সেটি আমরা করছি। আপনারা এই বিষয়ে আরও তথ্যাদি আমরা আপনাদেরকে যথাসময়ে জানাবো। এদিকে এনআইডি নিবন্ধন অনুবিভাগের সাবেক মহাপরিচালক সুলতানুজ্জামান মোহাম্মদ সোহেল উদ্দিনের জাতীয় পরিচয়পত্র ব্লক করতে নির্বাচন কমিশনকে নির্দেশ দিয়েছে দুদক। ফররুখ বাবু, বাংলা ভিশন, ঢাকা। এদিকে জরুরি না হলে এই মুহূর্তে বাংলাদেশিদের ভারত না যাওয়ার পরামর্শ দিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। গতকাল তিনি জানান, ভারত পাকিস্তানের সংঘাত চায় না বাংলাদেশ, চায় আলাপ আলোচনার মাধ্যমে সংকট নিরসন। প্রয়োজনে মধ্যস্থতা করতে বাংলাদেশ প্রস্তুত বলেও জানান তিনি। ইমরুল কায়েসের রিপোর্ট। কাশ্মীরে সন্ত্রাসী হামলাকে কেন্দ্র করে দ্বন্দ্বে জড়িয়ে পড়েছে ভারত পাকিস্তান। সীমান্তে গোলাগুলিও করছে দেশ দুটির সেনারা। দেশ দুটির মধ্যে বাংলাদেশ কোনো ধরনের দ্বন্দ্ব সংঘাত চায় না বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। আমরা শান্তি চাই দক্ষিণ এশিয়ায়। আমরা জানি যে ভারত এবং পাকিস্তানের মধ্যে দীর্ঘদিন থেকে বিভিন্ন ইস্যুতে সংঘাতময় সম্পর্ক আছে, কিন্তু আমরা চাই না যে এখানে কোনো বড় কোনো এমন সংঘাত সৃষ্টি হোক যেটা এই অঞ্চলের মানুষের জন্য কোনো বিপদের কারণ হয়ে উঠতে পারে। আমরা চাইব, ভারত পাকিস্তান 2 দেশের সাথে আমাদের সুসম্পর্ক বিদ্যমান, আমরা চাইব যে তারা আলাপ আলোচনার মাধ্যমে তাদের সমস্যার সমাধান করে ফেলুক। আমরা ইতিমধ্যে দেখেছি যে মধ্যস্থতার প্রস্তাব 2-1টি দেশের কাছ থেকে এসেছে। যেভাবেই হোক, মধ্যস্থতার মাধ্যমে হোক অথবা দ্বিপক্ষীয় আলাপ আলোচনার মাধ্যমে হোক, আমরা চাই যে উত্তেজনা প্রশমিত হোক এবং শান্তি বজায় থাকুক। তারা যদি আমাদের সহায়তা চায় যে আপনারা মধ্যস্থতা করুন, তাহলে হয়তো আমরা যাবো, কিন্তু তার আগে আমরা আগ বাড়িয়ে এটা কিছু করতে চাই না। পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের তিনি আরও বলেন, গুজরাটে আটক হওয়া ব্যক্তিদের সম্পর্কে ভারত অফিসিয়ালি বাংলাদেশকে কিছুই জানায়নি। এখন পর্যন্ত আমরা এই ব্যাপারে কিন্তু পত্রপত্রিকাতেই দেখেছি, এর বাইরে কোনো অফিসিয়াল কমিউনিকেশন আমাদেরকে দেওয়া হয়নি। আর আপনারা জানেন যে অফিসিয়াল কমিউনিকেশন দিলেও আমাদেরকে দেখতে হবে যে আসলে তারা বাংলাদেশের লোক কিনা। যদি বাংলাদেশের মানুষ হয় আমরা তাদেরকে অবশ্যই ফেরত নেব, কিন্তু বাংলাদেশের মানুষ কিনা এটা কিন্তু প্রমাণ সাপেক্ষ, কারণ ভারতেও আমরা জানি যে প্রচুর বাংলা ভাষী আছে। বাংলা কথা বললেই যে বাংলাদেশের মানুষ এমন কোনো নিশ্চয়তা নেই। যাদের নিতান্ত প্রয়োজন নেই এই সংঘাতের সময়ে, বরং অ্যাভয়েড করাই ভালো। ভারত পাকিস্তান দ্বন্দ্বে বাংলাদেশের ব্যবসা বাণিজ্যে যেন বড় কোনো প্রভাব না পড়ে সে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তৌহিদ হোসেন। ইমরুল কায়েস, বাংলা ভিশন, ঢাকা। একটি সংবাদ মাধ্যমের এক রিপোর্টারকে অপহরণের সময় তাকে উদ্ধার করে অপহরণের 2 সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার রাতে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছে ঢাকা মেট্রো পুলিশের
উত্তরা জোনের ডিসি মহিদুল ইসলাম। ভুক্তভোগীর অভিযোগ, রবিবার সন্ধ্যায় একটি মেয়ে তাকে কল করে ধর্ষণের কথা বলে সহযোগিতা চায়। মেয়েটি তাকে নর্থ টাওয়ারের কাছে যেতে বললেও পরে পার্শ্ববর্তী জায়গায় নিয়ে যায়। সেখানে আনুমানিক রাত 8:30টার দিকে মেয়েটি চলে যাওয়ার সাথে সাথে একটি হাইয়েস মাইক্রোবাসে করে আসা 7 থেকে 8 জন তাকে জোর করে গাড়িতে তোলে। পরে সে গাড়ির গ্লাস ভেঙে বাইরে পড়ে যায়। ওই রিপোর্টারের চিৎকার শুনে পুলিশ ও জনগণ গিয়ে তাকে উদ্ধার করে। এ সময় ফয়সাল সোহেল ও ড্রাইভার জামিরুল ইসলামকে আটক করে পুলিশ। মাইক্রোবাসটিও জব্দ করা হয়। পুলিশ জানায়, এই চক্রের সাথে জড়িতদের অনেক তথ্য তাদের হাতে এসেছে। স্বল্প সময়ের মধ্যে বাকিদেরও গ্রেফতার করা হবে। তাদেরকে আমরা জিজ্ঞাসাবাদ করে আমরা আমাদের ওই মেয়েটির সম্পর্কে আমরা অনেক তথ্য কালেক্ট করেছি। আমরা অন্যান্য যারা এটার পেছনে আরও যারা অপরাধী আছে বা অপরাধ চক্রে এই চক্রের সাথে যারা জড়িত অনেকের সম্পর্কে আমরা জানতে পেরেছি। আমাদের টিম কাজ করছে, আমাদের এসি একটা টিম নিয়ে কাজ করছেন, আমাদের আরও টিম রয়েছে, আমাদের অপারেশন চলমান রয়েছে। আমরা আশা করি এই চক্রের সাথে যারা জড়িত তাদেরকে আমরা খুব স্বল্প সময়ের মধ্যে আরও অনেককে গ্রেপ্তার করতে পারব। গাজীপুরের জয়দেবপুর থানার মোগরখাল এলাকার একটি বাসায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নারী ও শিশুসহ মোট 5 জন দগ্ধ হয়েছেন। এদের মধ্যে 3 জনের অবস্থা আশঙ্কাজনক। রবিবার সন্ধ্যায় ওই বাসায় রান্না করার সময় গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনা ঘটে। পরে তাদেরকে রাত 10:30টার দিকে জাতীয় বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের পরিচালক প্রফেসর ডাক্তার মোহাম্মদ নাসির উদ্দিন। তিনি বলেন, আহতদের জরুরি বিভাগের অবজারভেশনে রাখা হয়েছে। পরবর্তীতে তাদেরকে উন্নতর চিকিৎসার জন্য বিভিন্ন বিভাগে রেফার করা হবে। 5 জন এ পর্যন্ত রোগী আসছে। 5 জনের মধ্যে আমি যতটুকু দেখেছি এখন পর্যন্ত মানে ভালোভাবে অ্যাসেসমেন্ট করা যায় না, তবে ম্যাক্সিমাম প্রায় 80%-এর উপরে বার্ন হবে। একটা বাচ্চা আছে, একেবারে ছোট একটা বাচ্চা, ওর বোধহয় 30% প্লাস হবে। কিন্তু আমরা পূর্ণ অ্যাসেসমেন্ট করার পরে এক্স্যাক্টলি কতটুকু করছে সেটা আমরা বলতে পারবো। আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF এর কিস্তি $239 কোটি ঋণ পাওয়া নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। মুদ্রার বিনিময় হার ও রাজস্ব আহরণ নিয়ে শর্ত পূরণের অগ্রগতি নিয়ে IMF সন্তুষ্ট হতে পারেনি। কিস্তির টাকা পেতে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনের বিশ্ব ব্যাংক IMF এর বসন্তকালীন যৌথ সভার 2 দফায় বৈঠক হয়েছে। তবুও বিষয়টি সুরাহ হয়নি। বৈঠকে বাংলাদেশ ও IMF এর উচ্চ পর্যায়ের প্রতিনিধি উপস্থিত ছিলেন। বিশ্বব্যাংক IMF এর বসন্তকালীন বৈঠক উপলক্ষে অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ, বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এজ মনসুর সহ 12 সদস্যের প্রতিনিধি দল IMF প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেন। IMF এর ঋণ কর্মসূচির আওতায় 5 কিস্তির বাংলাদেশ এখন পর্যন্ত 3টি কিস্তিতে $231 কোটি পেয়েছে। চতুর্থ কিস্তির অর্থ পাওয়ার কথা ছিল গত ডিসেম্বরে, তবে এখন পর্যন্ত সেই অর্থ পাওয়া যায়নি। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার জানিয়ে। জুলাই শহীদ বাবার পাশেই দাফন হলো লামিয়ার, ধর্ষকদের কঠোর শাস্তির দাবি স্বজনদের। পরিবারের পাশে রেজভি সার্জেস। নির্বাচনের রোডম্যাপ না দেওয়ার কারণে বিভ্রান্ত হচ্ছে মানুষ, অভিযোগ আমির খসরুর। ডিসেম্বরের আগে নির্বাচন সম্ভব মনে করেন আন্দালিব পার্থ। ইঞ্জিনিয়ার ইশাক হোসেনকে ঢাকা দক্ষিণের মেয়র ঘোষণা করে নির্বাচন কমিশনের গেজেট প্রকাশ। দর্শক, ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 10টায়, এর আগে 9টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ।